আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ। দমন পীড়নে অংশ নিলে শান্তিরক্ষী মিশন বন্ধে দেওয়া হয় সতর্কতা। ছুটির দিনে সহনীয় বেশিরভাগ রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের দাম, লেবু বেগুনের দাম চড়া, সংকট কাটেনি বোতলজাত সয়াবিনে। রোজাদারদের ইফতারে অতিরিক্ত ভাজা পোড়া ক্ষতিকর, পর্যাপ্ত পানি পানের পরামর্শ। হৃদরোগ এড়াতে ধূমপান পরিহারের তাগিদ। আসলে এখানে দালাল ছাড়া কোনো কাম হয় না, দালাল হলে মনে করেন যে কাজ দ্রুত আগে। 2 বছর ধরে রেনু করতে দিছি, আসলে একটু মেয়াদ বাড়িয়ে দেয়, লাইসেন্স দেয় না। দুদকের অভিযানেও অনিয়মে সাভার বিআরটিএ, দালালের হাতে নাজেহাল সেবা প্রত্যাশীরা। টাকায় মেলে নকল সনদ রেজিস্ট্রেশন। শিক্ষকদের দুপক্ষের দ্বন্দ্বে চুয়াডাঙ্গা ডিগ্রি কলেজের তালা বন্ধ, ক্লাস পরীক্ষা। উদ্বেগ আতঙ্কে এইচএসসি পরীক্ষার্থীরা। এবং সিরিয়ায় পতিত আসাদ সরকারের অনুসারীদের সঙ্গে সামরিক বাহিনীর ব্যাপক সংঘর্ষ, বিদ্রোহী সেনা ও বেসামরিক মিলে নিহত 48। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমন পীড়নে অংশ নিলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে দেওয়া হয়েছিল সতর্কবার্তা। এমনটাই জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ফলকার তুর্ক এ কথা বলেন। বুধবার বিবিসির ওয়েবসাইটে হার্ট টক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। অনুষ্ঠানে তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাগার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাগার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ফলকার তুর্ক। এ সময় শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে গণঅভ্যুত্থানে অংশ না নিতে সতর্কবার্তা দেওয়ার কথাও জানান তিনি। I'll give you the example of Bangladesh last year. During July, August, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নাম পরিবর্তন ও জুলাই গণহত্যার মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন টবি ক্যাডম্যান। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আইসিটির প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। এ সময় তিনি জুলাই আগস্ট গণহত্যার মামলাগুলো নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান জানান। ক্যাডম্যান আইসিটি আইন ও নিয়ন্ত্রক কাঠামোতে সংশোধনীর পরামর্শ দেন, যার মধ্যে রয়েছে পূর্ববর্তী স্বৈরাচারী শাসন থেকে স্পষ্টভাবে বিদায় নেওয়ার জন্য প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের গুরুত্বপূর্ণ বিষয়টি। এ সময় বিষয়টি শীঘ্রই বিবেচনার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। সংলাপের পর রাজনৈতিক দলগুলো জুলাই চার্টার স্বাক্ষর করবে। এর একটি অংশ বর্তমান সরকার ও বাকি অংশ রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম এবং জন ডেনিলোভিচ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে তিনি কথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কারে সম্মত হয় তাহলে ভোট ডিসেম্বরেই হতে পারে, অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীদের জন্য কমে আসা আন্তর্জাতিক সহায়তা, আগের সরকারের সময় লুট হওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টা, সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েও আলোচনা করেন তারা।
এদিকে ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্ব বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ভ্যাটিকানের ফন্ডাজিওন ফ্রাটেলি টুট্টির সাধারণ সম্পাদক ফাদার ফ্রান্সিসকো ওচেতা আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেন। সাক্ষাৎকালে ওচেতা নোবেল বিজয়ীর বিশ্বব্যাপী প্রভাবের প্রতি উচ্চ শ্রদ্ধা প্রকাশ করেন। বিশ্ব মানব ভ্রাতৃত্ব বিষয়ক সম্মেলন একটি ঐতিহাসিক সমাবেশ, যেখানে ঐক্য, শান্তি এবং সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে ভবিষ্যৎ গঠনের জন্য বিশ্ব নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং চিন্তাবিদদের একত্রিত করা হবে। এ সময় প্রধান উপদেষ্টা আমন্ত্রণের জন্য ওচেতাকে ধন্যবাদ জানান। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সফরে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। আগামী ২৫ থেকে ২৮ মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত হবে বোয়াও ফোরাম অব এশিয়ার সম্মেলন। এতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। বাংলাদেশ সবুজ সংকেত দিলে চূড়ান্ত হয় সফরটি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বোয়াও ফোরাম অব এশিয়ার সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে বিকেলে বেইজিংয়ে রওনা হতে পারেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে চীনের প্রস্তাব অনুযায়ী সে দেশের পাঠানো উড়োজাহাজে প্রধান উপদেষ্টা চীনে যাবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদেশের সম্পর্ক আরও গভীর করায় মনোযোগ দিচ্ছে চীন। দুদেশের সম্পর্কের ৫ দশক পূর্তিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এ সফরের মধ্য দিয়ে বেইজিং তার প্রতিফলন ঘটাতে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর আগেও জানুয়ারিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী জুড়ে রাতভর চলে যৌথ বাহিনীর নজরদারি। বিভিন্ন পয়েন্টে ছিল তাদের চেকপোস্ট। এ সময় মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের তল্লাশি নিতে দেখা যায় তাদের। এ সময় হেলমেট, গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি না থাকার কারণে মামলা ও জরিমানা করা হয় বেশ কিছু বাইকারকে। কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানায়, সন্দেহের উদ্রেক করা গাড়িগুলোকে থামিয়ে তল্লাশি করছেন তারা। মূলত ডাকাতি সহ যে কোনো ধরনের নাশকতা ঠেকাতেই এই কার্যক্রম তাদের। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ এই দুইটা বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান হয়। অভিযানে আমরা আসলে যে ট্রাফিকের যে আমাদের বাংলাদেশে যে সকল আপনার যানবাহনগুলো আছে, বিশেষ করে ফিটনেস উত্তীর্ণ, রেজিস্ট্রেশনবিহীন, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত ড্রাইভার, এই সব বিষয়ের উপরে আমরা নজর দিচ্ছি। এবং আজকে আমরা বিশেষ করে মোটরসাইকেলের অনেক মামলা করেছি। রোজাদারদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পর্যাপ্ত পানি পান ও যথাসম্ভব তেলে ভাজা ও পোড়া খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হৃদরোগের ঝুঁকি এড়াতে ধূমপান পরিহারের পরামর্শ দিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। রোজায় খাদ্যাভ্যাস নিয়ে এনআই নাহিদের প্রতিবেদন। সারাদিন রোজা শেষে মুখরোচক খাদ্য সামগ্রী দিয়ে ইফতার সারেন রোজাদাররা। যদিও স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি অমনোযোগী অনেকেই।
কোষ্ঠকাঠিন্য, বদহজম ও পেট ফাঁপা, নিম্ন রক্তচাপ, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, বুক জ্বলাসহ নানা ঝুঁকিপূর্ণ ও জটিল রোগে আক্রান্তদের সেহরি ও ইফতারে কি খাওয়া উচিত সে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খাবারের ক্ষেত্রে ভাজা পোড়া বলি, যেগুলো আমরা আসলে আমাদের ট্র্যাডিশন, বাংলাদেশের যে ট্র্যাডিশন, বুট, বড়া, ছোলা, এগুলো কিন্তু শরীরের জন্য ভালো না, কারণ ট্রান্সফ্যাট তৈরি হয়। আমরা অনেকেই ট্রান্সফ্যাটের ব্যাপারে জানি, যেটা শরীরের জন্য আসলে খুবই ক্ষতিকর একটা কোলেস্টেরল। রমজানে আমাদের চা বা কফির প্রতি একটা আসক্তি থাকে। আমি বলবো চা এবং কফি পরিমিত মাত্রায় সেবন করবেন, কারণ চা এবং কফির ভিতরে ক্যাফেইন থাকে, যেটা কিনা আপনাকে পানি শূন্য করে ফেলতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও ভাজা পোড়া সহ তৈলাক্ত খাবার যথাসম্ভব পরিহারের পরামর্শ চিকিৎসকদের। এই রমজান সুস্থ থাকতে গেলে জানতে হবে যে এই খাবারের পরিমাণটা ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময়টার মধ্যে আমাকে পানিটা ঠিক মতো খেতে হবে, কারণ শরীর যেহেতু আমাদের ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে রমজানের মধ্যে প্লাস রোদের জন্য, সে কারণে পানিটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, 10 থেকে 12 গ্লাস। এবং যদি আমি লিকুইড জাতীয় খাবারটা বেশি রাখি, তাহলে পানি বা ফলমূল রাখি, তাহলে কিন্তু পানির অভাবটা পূর্ণ হয়ে যাচ্ছে। সুস্থ দেহে সুন্দরভাবে রোজা পালনে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করবেন রোজাদাররা, এমনটাই পরামর্শ তাদের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জ ও জয়পুরহাটে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত 10:30টার দিকে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুরের দেওয়ানবাগ এলাকার একটি তেলবাহী ট্যাঙ্ক লরির সঙ্গে উল্টো পথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা 3 আরোহীর মধ্যে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত অপর একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এর আগে সন্ধ্যায় জয়পুরহাটের খেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন দুলাল ও জহুরুল। পথে মুন্দাইল এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি আলু বোঝাই ট্রাকের মুখোমুখি মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান জহুরুল। এ সময় গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। রাস্তার ডান পাশে যে বড়ভাবে মোটরসাইকেল আসে ট্রাককে মারা যায় এবং জায়গায় পুলিশ পার হয় আর আরেকজন হাসপাতালে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পবিত্র রমজান ঘিরে এবার ভিন্ন রূপ রাজধানীর বাজারে। কমেছে রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের দাম, আর উত্তাপ ছড়ালেও পড়তির দিকে লেবু, বেগুন, শসার দাম। মাংসের দাম কমতির দিকে থাকলেও দাম বেড়েছে ব্রয়লার মুরগির। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। এবার পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজারে এক ভিন্ন রূপ, দাম কমেছে অধিকাংশ পণ্যেরই। শুক্রবার রাজধানীর কাঁচা বাজারগুলোতে দেখা গেছে ক্রেতার ভিড়। বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। আমরা যে আগে যে দামে কিন্তু বৃষ্টি পড়ার জায়গা অনেক দামে কিনি, দাম কমে নাই। তেল কিন্তু অ্যাভেলেবেল আমদানি হইতেছে, প্রত্যেক দোকানে তৈরি উড়াইতেছে, বিক্রি করতেছে। কমেছে ইফতারের অন্যতম উপাদান খেজুরের দামও। স্থিতিশীল ছোলা, চিনি ও পেঁয়াজের বাজার। রমজানের শুরুতে বেগুন, শসা ও লেবুর দাম অস্বাভাবিক হারে বাড়লেও গেল কয়েকদিনে কমেছে উত্তাপ। লেবুর সিজন আরো 1-2 মাস পরে, তাই এখন দেখা গেছে যে তারও তো জিনিসগুলা এখন আনতেছে, বেশি দাম দিয়ে আনতেছে, বেশি দামে তারা বিক্রি করতেছে, আমরা বেশি দাম দিয়ে কিনতেছি, আবার আমরা বেশি দাম দিয়ে বিক্রি করতেছি। রমজানের যে একটা সিজন, ওই সিজনের যদি জিনিসগুলো যদি রমজান উপলক্ষে যদি ওই সিজনগুলো থাকে, তাহলে দ্রব্যমূল্যের জিনিসগুলোর দাম একটু কম হবে। খেজুরের দামটা গত সপ্তাহে একটু বেশি ছিল, এখন আজকে একটু কম আছে। এদিকে গরুর মাংস কিছুটা কমে বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়, আর ব্রয়লার মুরগিতে কেজি প্রতি বেড়েছে 10 টাকা। নিয়মিত বাজার মনিটরিং করা হলে রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকতে পারে বলে মত ক্রেতা সাধারণের। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। রমজানের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারের মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি তো বাজারে রয়েছেন, মাছ মাংসের বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মাছ মাংসের বর্তমান যে বাজার পরিস্থিতি সেটা দেখা যাচ্ছে বিগত কয়েক সপ্তাহের তুলনায় অনেকটা স্থিতিশীল। ব্যবসায়ী এবং ক্রেতা সকলের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে মাছের দাম এবং সকল প্রকার মাছের দাম এবং গরুর মাংস, মুরগির মাংসের যে দাম সেটি অনেকটাই বাড়তি দামে স্থিতিশীল রয়েছে। গত কয়েক সপ্তাহ
যাবৎ বাজার মনিটরিংয়ের ফলে অনেক ক্ষেত্রেই কিন্তু বাজারের নিত্যপণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, এমনটাই ক্রেতারা জানিয়েছেন এবং বিক্রেতারা জানিয়েছেন। আমি যদি জানিয়ে রাখতে চাই যে গরুর মাংসের গত কয়েক মাস আগে গরুর মাংসের দাম ছিল 780 থেকে 850 টাকার মতো। তো সেই গরুর মাংসের দামও কিন্তু এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এখন 750 থেকে প্রায় 780-র মধ্যে গরুর মাংস বিক্রি হচ্ছে এখানে। এছাড়া যদি আমরা দেখাতে চাই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এবং অন্যান্য যেসব মাছ রয়েছে, তো ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে ইলিশ মাছের সরবরাহ থাকার পরও কিন্তু বাজারে ক্রেতাদের তেমন ভিড় দেখা যাচ্ছে না, যার ফলে দেখা যায় যে ইফতারের বাজারের যেই দামের একটা বৃদ্ধি রয়েছে সেটা কিন্তু এই মাছের বাজারে নেই। এখন আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলে দেখি যে আপনাদের মাছের বর্তমানে দাম কেমন চলছে এবং বিগত কয়েক মাসের তুলনায় এখন দাম কেমন পাচ্ছেন কি জানাবেন? ইলিশ মনে করেন বা ইলিশের সরবরাহ কম, এর জন্য দাম একটু বেশি, বেশি কিনা কম। 1 কেজি আমরা 2000 টাকা কেজি বিক্রি করতেছি, 500 গ্রাম সাইজ 1200 টাকা কেজি, ওরে আছে 500 গ্রামের নিচে 1000 টাকা কেজি। দাম বেশি টাকা কম কিনা কাটা হচ্ছে ভাই, অন্য মাছ বেশি বেশি বেঁচেছে, দাম বেশি টাকা কম বেশি কিনা দিচ্ছে। আর ক্রেতা সমাগম কেমন দেখতে পাচ্ছেন? আজকে তো ছুটির দিন, তারপর রমজান, শুক্রবার বেশি কাস্টমার আছে, কাস্টমার কম দেখা যাচ্ছে, রোজার কারণে হতে পারে কম। আচ্ছা, যেমনটা শুনতে পাচ্ছিলেন যে ইরশাদ, প্রত্যেকটি বাজার আমরা পরিদর্শন শেষে যে একটি অভিযোগই আমরা ব্যবসায়ীদের কাছ থেকে শুনতে পেয়েছি যে সরবরাহ এবং আশা অনুযায়ী কিন্তু বাজারে ক্রেতা সমাগম তেমন একটা দেখা যাচ্ছে না। যদিও আজকে শুক্রবার, রমজানের প্রায় মাঝামাঝি পর্যায়ে আমরা চলে যাচ্ছি, কিন্তু তারপরও কিন্তু তেমন একটা ক্রেতা পাচ্ছেন না। বিশেষ করে যদি আমি বলতে চাই যে মুরগির ক্ষেত্রে, মুরগির অনেকের অভিযোগ রয়েছে, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অনেকের মাঝে যে মুরগির দাম কেউ বলছেন যে স্থিতিশীল রয়েছে বাড়তি দামে, কিন্তু অনেক ক্রেতাদের অভিযোগ ছিল যে কিছু কিছু ক্ষেত্রে ব্রয়লার মুরগি এবং অন্যান্য মুরগিগুলো কিন্তু প্রায় 10 টাকা বৃদ্ধি বেশি দামে কিন্তু তারা ব্যবসায়ীরা বিক্রি করছেন। তো এই ছিল আমার কাছ থেকে কারণ বাজার, কাঁচা বাজার থেকে সর্বশেষ। ইসরা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফাহিম ইউসুফ এবং তিনি জানাচ্ছিলেন মাছ মাংসের বাজার পরিস্থিতি সম্পর্কে। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা 2,92,500 টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ 28 বিজিবি ব্যাটালিয়ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও বিউপির বিশেষ টহল দল সীমান্তের আনুমানিক 200 গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন 5,127টি ভারতীয় শার্ট পিস, 20,430 মিটার পাঞ্জাবির কাপড়, 9,000 পিস স্ক্রিন সানরাইজ ক্রিম সহ আরও কিছু মালামাল জব্দ করে। সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দুর্নীতি দমন কমিশনের অভিযানের পরও বন্ধ হয়নি সাভার BRTA কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতি। আগের মতোই চলছে দালালদের দৌরাত্ম্য। প্রতিদিনই নাজেহাল হচ্ছেন সেবা প্রত্যাশীরা, প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। গেল 21 জানুয়ারি সাভার BRTA কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এতে প্রমাণ মিলে গাড়ির ফিটনেস লাইসেন্স পেতে গ্রাহকদের হয়রানি করছে দালাল চক্র। কিন্তু এতেও বদলায়নি BRTA চিত্র, আগের মতোই বেপরোয়া দালাল চক্র। স্বাভাবিক নিয়মে দীর্ঘদিন চেষ্টা করে লাইসেন্স না পেয়ে দালাল জাকিরকে ধরেন সুমন মিয়া। বাড়তি টাকার বিনিময়ে লাইসেন্স ইস্যু হলে তা সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন আরো টাকার জন্য লাইসেন্স নিয়ে গেছেন দালাল জাকির, যার কোনোটাই আইন সিদ্ধ নয়। কার্ড ওনারা বলতেছে যে অফিসে নাই, এখন যার মাধ্যমে দিছিলাম উনি বাসায় নিয়ে গেছে, তাহলে এই স্লিপটার দাম রইল কি আমার? BRTA কার্যালয়টিতে একজন মোটরযান পরিদর্শক সহ 3 জন নিয়োজিত থাকলেও অফিস চলে দালালদের মাধ্যমে। আসলে এখানে দালাল ছাড়া কোনো কাম হয় না, দালাল হলে মনে করেন যে কাজ দ্রুত আগে। 2 বছর ধরে রেনু করতে দিছি,
আসলে একটু মেয়াদ বাড়িয়ে দেয়, লাইসেন্স দেয় না। সুমন মিয়ার অভিযোগের বিষয়টি জানতে চাইলে দালালকে লাইসেন্স দেওয়ার বিষয়টি অস্বীকার করেন কর্মীরা। পরে তাদের ফোনেই মিলল দালাল জাকিরের ফোন নম্বর। সেভ করা থাকলে যেগুলো অনেক মানুষের তো অনেক নাম্বারই থাকে ভাই। আমি চিনি না ভাই, জাকির সম্বন্ধে আমি জানিও না, চিনিও না। বিষয়টি হাতে নাতে ধরা পড়লেও নিজ দায় অস্বীকার করেন সাভার বিআরটি এর মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান। নতুন কোনো লাইসেন্স অন্য কাছে দেয় না, পুরাতন যে লাইসেন্সগুলি ওইগুলি সে ডেলিভারি দেয়। ওর সাথে কার কার সম্পর্ক আছে ওইটা বিষয় তার আমি খোঁজ নেই না। সাভার বিআরটিএতে অনিয়ম দুর্নীতি বন্ধ ও স্বাভাবিক সেবা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইট ভাটার প্রভাবে বান্দরবানের গাছপালা থেকে শুরু করে বসতবাড়ি পর্যন্ত লাল রঙে ছেয়ে গেছে। রাজনৈতিক নেতারা মিলে মিশে এসব অবৈধ ইট ভাটা তৈরি করেছে। ভাটাগুলো বন্ধ করতে গত 5 জানুয়ারি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের পরও যথাযথ উচ্ছেদ অভিযান না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। ইটভাটা থেকে কুণ্ডুলি পাকিয়ে উঠছে বিষাক্ত কালো ধোঁয়া, সঙ্গে সূক্ষ্ম কোণার নির্গত ছায় আশপাশের গাছপালা ও ফসলের মারাত্মক ক্ষতি করছে। কিছুক্ষণ পর পর ইট বোঝাই গাড়ি ও ভাটার ধুলাবালি গিয়ে পড়ছে আশপাশে। এতে বসতবাড়ি সহ সবুজ প্রকৃতির রং পাল্টে গেছে। বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার টিএমবি, এসবিএম, এবিএম ইটভাটা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া জেলার বাকি উপজেলায় একই কায়দায় পরিবেশে প্রভাব ফেলছে অবৈধ ইটভাটা। ভাটার কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন ও পরিবেশ প্রকৃতি। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এসব ইটভাটার মালিকরা যেমন দেশের আইন ও নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, তেমনিভাবে বনের কাঠ পাহাড় কেটে কার্যক্রম চালাচ্ছে। লাকড়ি দিয়ে ইট পোড়ানো হয়, মাটি পাহাড়ের মাটি ভালো, তাই মাটি এগুলো ঠিক আছে, এগুলো ইট ভালো হয়। লাকড়ি দিয়ে ইট পোড়ানোর কারণে ইটগুলো খুব ভালো উন্নত মানের হয়। প্রথমে 30 মন লাগে, এরপরে লাস্টে দিয়ে প্রায় 10 মনের মতো লাগে। পাহাড় থেকে যে এগুলো আগে কাটছিল, কাটে এখন ইয়ে করছে আর কি করে, এখন মানে মিল চালাইতেছে আর এখন জমিন থেকে কাটতেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন সরকারের নির্দেশনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চলছে। নিয়মিত অভিযানও চালাচ্ছেন তারা। বান্দরবানে অবৈধভাবে যে সকল ইটভাটা কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা নাগখানছড়ি, লামাতে অনেকগুলো অভিযান চলছে এবং যারা এই ধরনের কার্যক্রম চলবে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। জমির টপ সয়েল, পাহাড় কাটা এবং বনের কাঠ প্রকাশ্যে ব্যবহার করলেও প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ কেন নিশ্চুপ, প্রশ্ন উঠেছে সচেতন মহলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে শিক্ষকদের দুপক্ষের দ্বন্দ্বে তালা ঝুলছে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে। 15 দিন ধরে বন্ধ ক্লাস, চলছে না শিক্ষা কার্যক্রম। এক প্রকার অচল হয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এই কাণ্ড গড়িয়েছে আদালত পর্যন্ত। পরীক্ষার আগে এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। শিক্ষকরাও দায় চাপাচ্ছেন একে অন্যের ঘাড়ে। বিষয়টি ভালোভাবে দেখছেন না কলেজ কমিটির সদস্যরাও। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। গেল 12 ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অবসরের পর শাইমা সুলতান নামে এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয় গভর্নিং বডি। এতেই প্রকাশ্যে আসে শিক্ষকদের দুপক্ষের দ্বন্দ্ব। দাবি ওঠে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক নাজনীন আরা খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়ার। এই দাবিতে কলেজের সবকটি ভবন গেটেই তালা ঝুলিয়ে দেন শিক্ষকদের একটি পক্ষ। এরপর থেকেই অচল শিক্ষা প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এই ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। নিয়োগের বিরুদ্ধে করা হয়েছে রিট। আমরা প্রতিদিন সকালে কলেজে আসছি, স্যাররা বসে আছে, ক্লাস নিচ্ছে না। আমি গত 2 সপ্তাহ ধরে ঘুরে ঘুরে আজকে ফর্মটা হাতে পেলাম। এতে আমরাও ভোগান্তি পড়ছি এবং পড়াশোনা বিঘ্ন ঘটছে। সামনে যেহেতু আমাদের পরীক্ষা, এখন সিলেবাস শেষ না হলে তো আমাদের রেজাল্ট তো ভালো হবে না। এর দায়ভার এখন কে নেবে? প্রিন্সিপালদের যে এরকম অবস্থা, আমাদের স্টুডেন্টের কি দোষ? ছাত্র শিক্ষকদের আমরা কি দোষ করেছি?
শিক্ষকদের দ্বন্দ্বে শিক্ষা কার্যক্রম বন্ধ। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছেন, এতে পরীক্ষার আগে উদ্বেগ বাড়ছে। আমি একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে বলবো যে কোনো ব্যক্তির স্বার্থ না দেখে, প্রতিষ্ঠানের স্বার্থ দেখে যেভাবেই হোক এটার একটা সমাধান করা দরকার। এখানে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষক, কর্মচারী, এমনকি আমাদের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গভর্নিং বডির মতে নাজনীন আরা খাতুন সাধারণ শাখার শিক্ষক না হয় তাকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি, তাই দ্বিতীয় ব্যক্তি হিসেবে শামিমা সুলতানা নিয়োগ পেয়েছেন। বেসরকারি প্রতিষ্ঠানে গভর্নিং বডি মনে করে উপরে 4-5 জনের মধ্যে যাকেই দিয়ে তাকে দিতে পারে, এবং এর একটা আরো আমরা দিলেই হবে না, এটা আবার ভার্সিটি দেবে অনুমোদনের জন্য। ভার্সিটি অনুমোদন না দিলে হবে না, তো নেক্সট ম্যান দেবো, কিন্তু এটা একটা অডাসিটি মনে করি। বর্তমানে কলেজে প্রায় 8000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর দাবি শিক্ষার্থীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কালো ধূসর রঙের পাথর আর পোড়া মাটির ইটে গড়া নওগাঁর কুসুম্বা শাহী মসজিদ 500 বছরের বেশি সময় ধরে ইসলামের ঐতিহ্য ধারণ করে টিকে আছে। এটি 5 টাকার নোটে মুদ্রিত আছে এই মসজিদের ছবি। মসজিদটির দারুণ সব কারুকাজ দেখতে ছুটির দিনে দর্শনার্থীরা ভিড় করেন। অনেকে আবার নামাজ আদায় করেন, মনোবাসনা পূরণে মানত করেন কেউ কেউ। কাজী কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। নওগাঁ জেলা শহর থেকে 35 কিলোমিটার দূরে মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ। এ মসজিদটিকে মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন বলা হয়। হিজরি 1910 সালে সুলতানি আমলে মসজিদটি নির্মাণ কাজ শুরু হয়ে 56 বছরে সম্পন্ন হয় নির্মাণ। আফগান শাসক সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের রাজত্বকালে সুলতান সোলাইমান নামে এক ব্যক্তি দিল্লি সহ বিভিন্ন স্থান থেকে শ্বেতপাথর, কালো পাথর এনে মসজিদটি নির্মাণ করেন, যার প্রস্থ 52 ফুট, দৈর্ঘ্য 58 ফুট আর উচ্চতা 42 ফুট। চারদিকের দেয়াল 6 ফুট পুরু। মসজিদের সম্মুখ ভাগে রয়েছে 3টি দরজা। ছাদের ওপর 2 সারিতে নির্মিত মোট 6টি গম্বুজ রয়েছে। এছাড়াও মসজিদের সামনে রয়েছে 77 বিঘা আয়তনের বিশাল এক দিঘি। কালো ও ধূসর রঙের পাথর আর পোড়ামাটির ইটে গড়া দৃষ্টিনন্দন মসজিদটির দারুণ সব কারুকাজ দর্শনার্থীদের এখনো আগের মতোই মুগ্ধ করে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থাপত্যটি দেখতে অনেকে কৌতূহলোদ্দীপক হয়ে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে আসেন এখানে। কেউ নামাজ আদায়, আবার কেউ মনোবাসনা পূরণ করতেও মানত নিয়ে ছুটে আসেন কুসুম্বা মসজিদে। মনের মণিকোটে একের পর এক প্রশ্ন আঘাত হানতে থাকে, কে কখন কতদিনে বস্তুটি বানিয়েছিল। আসলে এমনই এক অনবদ্য সৃষ্টি এই মান্দার কুসুম্বা শাহী মসজিদ। জুম্মার নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, যদি আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করে। সেই ছোটবেলায় 5 টাকার নোটে এটা সবসময় দেখতাম। পাথরের খোদাই করা অনেক কারুকার্যগুলো বেশ চমৎকার ছিল, আমার খুবই ভালো লেগেছে। তবে কোনো মসজিদ বা পাথরের কাছে নয়, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেই মনোবাসনা পূরণ হবে জানান মসজিদটির খতিব। আমাদের মনের বাসনা পূর্ণ করার জন্য এই মসজিদে এসে নামাজ আদা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ ছাড়া যদি আমরা অন্য কারোর কাছে চাই সেটা শিরক হবে। 5 টাকার নোটে স্থান পেয়েছে 520 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই কুসুম্বা মসজিদটির ছবি। নিউজ ডেস্ক, দেশ টিভি।